একদিন, 2 দিন, 3 দিন এমনি করে সময় যেতে লাগলো। নিঃশব্দে বহু সপ্তাহ পেরিয়ে গেল। দেখতে দেখতে হারিয়ে গেল মাসের পর মাস। যা একসময় ভবিতব্য ছিল তার চোখের সামনে এসে হাজির। সবার মন থেকে অতীতের দিনগুলো মুছে যাচ্ছে। তারা নতুনত্ব নিয়ে আবারও নিজেদের তৈরি করেছে। আগামীর জন্য সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছে সবাই। গোটা 2 মাস সুরসুর করে চলে গেছে। কখন কিভাবে চলে গেছে বুঝতে পারেনি কেউ। সময়ের নিঃশব্দ পথ চলা আজ ব্যস্ত হয়েছে সবাই। প্রত্যেক জীবনের প্রতি ঝুঁকে পড়েছে তারা। শুধু জাংকুক আপন নিরালায় আবদ্ধ হয়ে আছে। পুরোটা সময় শুধু শোয়া আর শোয়া। ডাক্তার তাকে 3 মাসের জন্য বেড রেস্ট দিয়েছে। তার হাঁটা চলা সম্পূর্ণ নিষেধ। যে ব্যক্তি কখনো একদিনের জন্য রেস্ট নিত না, আজ সে দিনের পর দিন রেস্টে পড়ে আছে। গাড়িটা যখন উল্টে গেল, তার পাটা ছিল এক্সিলেটরে, যার দরুন পাটা খুব ইনজুরি হয়েছে। অবশ্য প্রথম তারা বলেছিল পাটা ভেঙে গেছে। সেটা আসলে সঠিক নয়, ভাঙেনি, তবে চোট লেগেছে। মাথার ব্যান্ডেজটা অবশ্য খুলে দেওয়া হয়েছে। এখন শুধু কপালের বাঁ পাশটা সাদা টেপ আটকানো। হাসপাতাল থেকে 4 দিনের মাথায় ডিসচার্জ পেয়েছে জিমিন। ছেলে ও বউকে নিয়ে সুগা বাড়ি মুখ হয়েছে। অফিসের ব্যস্ততা শেষে একবার বন্ধুকে দেখে যায় সুগা। সময় না পেলে ভিডিও কলে যোগাযোগ সেরে নেয়। জিন এখন জাংকুকের সাথে কোয়ার্টারে থাকে। ছেলে ও বৌমার সাথে কোয়ার্টারে থাকছে সে। জিওয়ান নিবাস বহুদিন যাবৎ খালি পড়ে আছে। কেউ নেই ওখানে। যাবে যাবে করে যাওয়া হচ্ছে না। কিছুদিনের মধ্যে অবশ্য শীতকালীন অবকাশ শুরু হবে, তখন গিয়ে ঘুরে আসবে এমনই মনোকামনা। শরীরটা এখন আগের চেয়ে সুস্থ, শুধু পা দুটো যা একটু ব্যথা করে। সুবিন সদ্য একটা প্রাইভেট সেক্টরের জব পেয়েছে। বেশ মোটা অঙ্কের মাইনে পেয়ে এবার শুধু ওর বিয়ের পালা। আইরিনকে পছন্দ করার কথাটা কম বেশি সবাই জানে, তবুও রাগ ঢাক করে রেখেছে এতদিন। তবে বন্ধুদের খোলাখুলি বলবে। প্রথম বেতনটা পেয়েই জাংকুকের কাছে প্রস্তাব পাঠাবে সে। ইয়োনু নিজের বিচার বুদ্ধি খাটিয়ে বেশ ভালো একটা পর্যায়ে চলে গেছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তার জুড়ি বেশ। আয়ু যিশু ছুটি কাটিয়ে প্রবাসে ফিরে গেছে, তবুও ব্যস্ততা শেষে সকলের সাথে কনফারেন্স কলে যোগাযোগ করে। এক এক প্রান্ত থেকে সবাই যখন যুক্ত হয় তখন মনে হয় সবাই কত কাছে। হইচই, আড্ডা, টুকটাক আলাপ, আরও কত কি। কলের ডিউরেশন হয় ঘন্টার পর ঘন্টা। ছোট ইউনমিন এখন 2 মাস। পিচিটা সেদিনই মায়ের কোল জুড়ে এলো। আর আর আজ কিনা 2 মাস হয়ে গেল। তারিখটা মার্কার পেন দিয়ে দাগ কেটে রাখলো তে। আজ রবিবার। টিভির পর্দায় সকাল থেকে ব্রেকিং নিউজ যাচ্ছে। ভয়ে টিভিটা অন করেনি সে। পাশের সংখ্যাটা দেখলে নিজেকে তুচ্ছ মনে হয়। পরীক্ষাগুলো কিভাবে দিয়েছে একমাত্র সেই জানে। কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে হয়েছে সেটাও অজানা নয়। একদিকে জাংকুক, অন্যদিকে পরীক্ষা। জাংকুককে কোয়ার্টারে আনার পর টেবিলে বসাতে চাইতো না। বসলেই মনে হতো এই বুঝি ওনার লাগবে, এখনই বুঝি জল খাবেন, ওষুধ খাবেন, এই বুঝি ওঠার সময় হয়ে গেছে, মাথায় মলম দিতে হবে, পাটা দেখে ভালো করে মালিশ করতে হবে। এরকম আরো কত শত চিন্তা ঘুরঘুর করতো তার মাথায়। জাংকুক এসব আদিক্ষেতা দেখে দারুণ রেগে যেত। তাকে কেউ পঙ্কুর মতো ট্রিট করুক এটা যে কখনো চাইতো না। কদাচিৎ ব্যবহারগুলো মেনে নিত সে, কিন্তু একটা পর্যায়ে বিরক্ত হয়ে তেকে ধমক লাগাতো। কাজ হতো একটু, কিন্তু এরপর যা তাই। তে আগের চেয়ে অনেক বদলে গেছে। ছোট ছোট বিষয়ে যেমন জড়িয়ে নিয়ে থাকতো, এখন সেগুলো কেটে গেছে। জিনের সাথে এবং পাখিদের সাথে নিঃসংকোচে কথা বলে। তবে কথা বলার ক্ষেত্রে আলাদা একটা বৈশিষ্ট্য ফুটে উঠেছে। প্রতিটা কথা ছেকে বিচার বুদ্ধি দিয়ে মেপে এরপর কথা বলে তে। আগের মতো চুপচাপ স্বভাবটা কমে গেছে। জাংকুক চারিদিকে আনন্দময় পরিবেশ দেখে মনে মনে হাসে। সে শেষ পর্যন্ত পেরেছে। এত এত সাধনার পর চুপচাপ গুটিয়ে থাকা মেয়েটাই তার জন্য সব। তার বুকের একমাত্র সঙ্গী, তার ক্লান্ত মনকে শান্ত করার মানুষ। তবে তার জীবনে অপ্রত্যাশিতভাবে মেয়েটা এসে পড়ল। সেটা নিয়ে আজও ভাবতে হয়। মেয়েটা তার থেকে সম্পূর্ণ বিপরীত স্বভাবের, তবুও
ওর প্রতি দুর্বলতা বেশি। চোখের কাছে, হাতের কাছে, বুকের পাশটায় না পেলে সবকিছু বড্ড শূন্য শূন্য লাগে। শুধু আমার বউ বলার দুষ্টু জিহটাই আজ পাশে নেই। সময় কত দ্রুত চলে যায় কেন জানি। সমুদ্র খুব টানে, মনে হয় সমুদ্রের জল ছুলেই জিওকে স্পর্শ করা যাবে, হয়তো যেন টুপ করে ডেকে বসবে। ভাইয়া, তোমাকে মিস করি। গলা জড়িয়ে কাঁধে লুকানো মুখটা আজও খুব মনে পড়ে। নিষ্পাপ হৃদয়ের ডাকটা টিরি করে কানে বাজে। মন থেকে হতাশার শ্বাস বেরিয়ে আসে। জিহু, তোকে খুব দেখতে ইচ্ছে করেছে রে ভাই, একবার দেখা দিবি? স্বপ্নের মধ্যে হলেও ভাই বলে একবার ডাকবি? ডিপার্টমেন্ট থেকে ছুটি মঞ্জুর করেছে। জাঙ্কুকের ছুটি কাটাতে ভালো লাগে না। একটা সময় ছুটির জন্য খুব অসহায় ছিল, কিন্তু তখন সুযোগ বলতে সুযোগ ছিল না। জাঙ্কুক অবশ্য চালাক, একাধারে দুইটা সাইড আবারও সামনে চলেছে সে। ডিপার্টমেন্টের টুকটাক কাজের পাশাপাশি বেড রেস্টও করছে। এ নিয়ে জাঙ্কুকের সিনিয়ররা দ্বিমত পোষণ করলেও জাঙ্কুকের কাছে রীতিমতো যুক্তি থাকায় তারা তার কাছে হার মানে। দুপুর বোধহয় 1টা হবে। বিছানার হেড সাইডে পিঠ ঠেকিয়ে কাজ করছে জাঙ্কুক। কোলে ল্যাপটপ, ডান হাতে রিং পেঁচানো নোটপ্যাড। একটা গুরুত্বপূর্ণ কেসের ব্যাপারে সূত্র খুঁজছে। 3 দিন হলো কেসটা হাতে পেয়েছে সে। আর একটা হাই প্রোফাইল কেস নিয়ে মাথা খাটানোর সময় এসেছে। এতে প্রয়োজন ধৈর্য, সঙ্গে দরকার সাহস। কেসটা অন্য কোনো প্রফেশনাল টিম বা লিডারের কাছে কেন গেল না সেটা বুঝতে পারছে না জাঙ্কুক। এটা কি তবে সফলতার চিহ্ন? সে কি তবে উচ্চ থেকে আরো উচ্চ পদস্থ হতে চলেছে? ঠোঁটের কোণে পুরনো দিনের মতো বাঁকা হাসি ঝুলল। মনে মনে নিজের কাছে গর্ব করে বলে উঠল, জাঙ্কুক, ইউ উইল গেট আ প্রমোশন ভেরি সুন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। খেলা তো শুরু করতেই হবে। হাতের ডান পাশ থেকে মোবাইলটা বেজে উঠল তখন। সাইলেন্ট ফোনটা বিপ বিপ করে কাঁপতে হাতে তুলল ওটা। ল্যাপটপে সজাগ দৃষ্টি রেখে ফোনটা কানে চাপল সে। হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে কেউ বলল, স্যার মরার জন্য রিকোয়েস্ট করছে। করুক। হাতে পায়ে ধরে মাফ চাইছে। চাক। স্যার খাবারের স্টক শেষ, এখন কি করব? ডাস্টবিন থেকে খাবার তোলো, ওটা আনো, খাবারের স্টক ফিল করো। কথা ক্লিয়ার? ইউ নো হোয়াট আই মিন? এই টপিকে আর বাড়তি প্রলাপ না। ওভার অ্যান্ড আউট। ফোনটা কেটে দিল জাঙ্কুক। এই প্রসঙ্গে কথা বলতে একদম ইচ্ছে করে না ওর। পুরো মুডটাই 12টা বাজিয়ে দেয়। শেষের কথাগুলো ওয়াকি টকি স্টাইলে বললেও ওপাশের ব্যক্তি যখন কল করে এভাবেই বলতে হয় তাকে। মেজাজটা আবারও আমি আসবো। জাঙ্কুক মুখ তুলে দরজার দিকে চাইল। এক্ষুনি রাগটা দমন করতে হবে। দরজার একটু ফাঁক করে তে উঁকি দিয়ে আছে। ও কি বুঝে গেছে ওর সামনে কিছুই বলা যাবে না? তে কাঙ্ক্ষিত জবাব না পেয়ে আবারও ইতস্তত বলল, আমি কি আসতে পারি? আপনি কি ব্যস্ত আছেন? জাঙ্কুক চোখ বন্ধ করে আসার ইঙ্গিত দিল। ও শোনেনি। এই ছোট্ট ছোট্ট কায়দাগুলো জাঙ্কুককে বড্ড খুশি করে। যদিও নিজের রুম, তবুও ওকে ব্যস্ত দেখলে জিজ্ঞাসা করে তবেই ঢোকে। তে কাঁচু মাচু ভঙ্গিতে কাছে এসে বসলো। হালকা একটা ঢোক গেলে চিন্তিত চোখ দুটো ওর দিকে তুলল। ভয়ার্থ কণ্ঠে ধীরে ধীরে বলল, আজ কি হবে জানেন? মনে আছে? আজ রেজাল্ট, তাই তো? জাঙ্কুক মুচকে হাসলো। পা হাত বাড়িয়ে তের কোমরটা টানলো। মাথাটা ওর কাঁধে রেখে কোমরটা সন্তর্পণে জড়িয়ে তে কাঁধে থাকা মাথাটায় নিজের গালটা ঠেকিয়ে দিল। ডান হাত দিয়ে চুলের ফাঁকে আঙুল চালিয়ে বলল, জানি না কি করেছি। খারাপ রেজাল্ট হলে বকবেন? বকবেন না তো? আমি তো ওভাবে পড়তে পারিনি। কত ঝামেলা। কথাগুলো শুনতে পেল জাঙ্কুক, কিন্তু মনোযোগ অন্যদিকে গেছে। ল্যাপটপে সে আঙুল চালাচ্ছে। মস্তিষ্কের ভিতর থেকে 10 ডিজিট আর 6 ডিজিটের সংখ্যাগুলো খটখট শব্দ বসালো। কিছুক্ষণ অপেক্ষা করতেই ল্যাপটপটা এক টান দিয়ে তের দিকে ঘুরিয়ে দিল। ওর কাঁধের মাঝে আবারও মুখ টুপিয়ে কোমরটা 2 হাতে জড়িয়ে ধরলো। এহেন কাণ্ডে তে কিছুই বলল না। অন্য সময় হলে বলতো, মা আসছে, ছেড়ে দিন।
আজ বিলক্ষণ চিন্তার মুহূর্তে জাংকুকের বাহুটা আর শক্ত করে ধরল। সাদা শার্টের উপর 10টা আঙুল চেপে গেছে। কিভাবে বুঝলেন? এই মুহূর্তে আপনার কাছে এটাই চাইতে এসেছিলাম। জাংকুক পিঠের উপর চাপে আর একটু মিলিয়ে গেল। তার শক্ত বুকের মাঝে নরম দেহটা শক্তভাবে 2 হাতে বেরিতে চেপে ধরল। কণ্ঠে পরস্ফুটিত আনন্দ টেনে হাস্যমুখে বলল, ল্যাপটপের দিকে তাকান ম্যাডাম। কংগ্রাচুলেশন, বাজিটা জিতে গেছেন। আপনাকে কিভাবে আদর করব বলুন? কিভাবে করলে এই অথমটার মনে শান্তি মিলবে? এই হতভম্বের মতো চোখ পিটপিট করে তাকালো। তার দম বন্ধ হয়ে আসছে। উজবুকের মতো ল্যাপটপের দিকে তাকাতেই বিদ্যুৎ বেগে বিশাল বড় হাঁ করে ফেলল। চোখের চাহনি ছাড়া পড়া হয়ে পিঠের 10টা আঙুল আরও শক্ত হলো। পরিস্থিতি আন্দাজ করে জাংকুক আরও কঠোরভাবে আড়ষ্ট করে ধরল। তৎক্ষণাৎ তে গলা উঁচু করে হিমশিম নিঃশ্বাস খেল। আটকে আসা নিঃশ্বাসটা বুক চেপে নিজেকে ধাতস্থ করল তে। স্ক্রিনটা একটু একটু করে ঝাপসা হয়ে আসছে। আর দেখতে পাচ্ছে না সে। ঠিক তখনই নিজের অধর কামড়ে ভেজা দৃষ্টিতে বলল, আপনি খুশি? হাত জোড়া মন্থর করলো জাংকুক। থেকে ঢিলেভাবে ধরল। কাঁধের উপর নিবিড়ভাবে ঠোঁট বুলে বলল, আমার চাইতে খুশি আর কেউ হয়নি তে। তোমার রেজাল্টে আমি প্রচণ্ড খুশি। যে পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি গেছো সেটা আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি বুঝি। আমার বউ, আমার লক্ষ্মীতে, তুমি তোমার যুদ্ধে সফল হয়ে গেছো। আর কোনো দিন পিছু ফিরে তাকাবে না। মানুষ সফলতার গল্প শুনবে, ব্যর্থতার দুঃখ বুঝবে না। আইরিন মুখ ভার করে বসে আছে। বিছানার উপর 2 হাত মেলে চোখের সামনে ধরেছে। দুটো হাতে ভর্তি করে মেহেন্দি কাল দেওয়া হয়েছে, কিন্তু বিপত্তি বেঁধেছে বরের নামটায়। রাতে কোন স্টাইলে যে ঘুমিয়েছিল, এখন সকালে উঠে দেখে সুবিনের সয়াবিন হয়ে গেছে। এটা যদি সুবিন দেখে কি বলবে? কেমন বিশ্রী একটা ব্যাপার হবে। নাক কুচকে প্রচণ্ড রেগে মেগে সুবিন বলবে, তুই আমার নামটাকে এমন করতে পারলি আইরিন? সুবিনকে একেবারে সয়াবিন বানিয়ে দিলি। নাম লেখার জায়গাটা এতটা ছোট করেছে যে খোঁজা মেরে সংশোধন করার উপায়ও নেই। কিন্তু এই অবস্থায় তো থাকা যাবে না। কি করা উচিত? ঠিক তখনই তে ট্রেতে সকালে নাস্তা এনে হাজির। হাসি মুখে ছোট ননদের দিকে ট্রেটা বাড়িয়ে দিয়ে বলল, যাক বাবা, শেষমেশ উঠে গেলে। আমি তো 2 বার এসে ফিরে গিয়েছি। এখন চট করে নাস্তাটা খেয়ে ফেলো। আমি নিচে যাচ্ছি। কোনো কিছুর দরকার হলে ডাক দিও, ঠিক আছে? ননদের গালটা ছুঁয়ে তে বসা থেকে উঠতে নিল। অমনি বিচলিত আইরিন এক লাফ দিয়ে তের আঁচলটা টেনে অস্থির চিত্তে আটকালো। চিন্তিত সুরে বলল, ভাবি দাঁড়ান, প্লিজ দাঁড়ান। আমি খুব বিপদের মধ্যে আছি। এই দেখুন, কি করব বলুন? সুবিন ভাই যদি এই অবস্থা দেখে আমাকে ঠাটিয়ে মারবে। তে বোকা বনে আইরিনের দিকে তাকালো। ওর মেলে দেওয়া হাত দুটোর দিকে চাইলো। ভুরু কুচকে ছোট ছোট চোখ করে দেখতেই হঠাৎ বিস্ফোরণ চাহনিতে তে বলে উঠল, নাম ভুল? এটা কি অবস্থা? এটা তো ঠিকও করা যাবে না। সুবিন ভাইয়া কাল বারবার ফোন দিয়ে এই নামের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এখন আচ্ছা দাঁড়াও দেখি মেহেন্দিটা কোথায় আছে। তে চট জলদি উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে গেল। ওখান থেকে জিনিস এলোমেলো করে খুঁজতেই আইরিন 2 হাতের দিকে নজর বুলিয়ে বলল, ভাবি এটা বেশি বেশি হচ্ছে না? নাম নিয়ে এত বেশি সতর্ক করার মানে আছে? আগের জেনারেশনে তো এসব শুনিনি। আমার বেলায় কেন এত লাফালাফি ঝাপাঝাপি করা হচ্ছে? এই জিনিসপত্র সরাতে সরাতে বলল, কারণ তোমরাই এসব কালচার অনুসরণ করতে করতে টেনে এনেছো। এরপর তে অবশিষ্ট মেহেন্দিটা পেয়ে আইরিনকে কাছে বসালো। ওর ডান হাতটা টেনে কিভাবে ভুলটা ঠিক করা যায় সেই উপায় খুঁজতে লাগলো। এমন সময় ত্রস্তর পায়ে দুমদাম গতিতে কেউ ঘরে প্রবেশ করলো। কানে বোধহয় ফোন চেপে কথা বলে যাচ্ছে। বিছানার দিকে দুটো শপিং ব্যাগ ছুঁড়ে দিয়ে আবারও যেতে যেতে ব্যস্ত গলায় বলল, এই আইরিন, তোর পাশের জনকে বলে দিবি শাড়িটা পরে নিতে। যদি ইচ্ছে না হয় ময়লা ঝুড়িতে ফেলে দিতে। তে আটকে ওঠার মতো দরজার দিকে তাকালো। কেউ নেই। ততক্ষণে মানুষটা চলে গেছে। আইরিন প্রশ্নাত্মক দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ভাবির দিকে বলল, এই ভাবি, কাহিনী কি? ভাইয়া কি রেগে মেগে বোম হয়ে আছে নাকি?
তুমি কি কিছু করেছো? তে ঠোঁট উল্টে ফেললো। অর্থাৎ সে কিছুই করেনি, কিছুই জানে না। মহা ব্যস্ততার মধ্যে দিয়ে বিয়ের আয়োজন শুরু হলো। আজ সন্ধ্যায় আইরিন আর সুবিনের বিয়ে। পরিবারের সবাই আত্মীয় স্বজন একসাথে হলো। জাংকুক তার ছোট বোন আইরিন আর বন্ধু তুল্য ভাই বিয়েতে কোনো কমতি রাখেনি। শুধুমাত্র পরিবারের মানুষ মিলে সামিল হয়েছে। বিরাট বড় হলঘরটা এলাহিভাবে সাজানো হয়েছে। চতুর্দিকে চোখ ধাঁধানো সাজ, আভিজাত্যের ছোঁয়া যেন প্রতিটা কোনায় কোনায় লেগে আছে। চতুর্পাশে আনন্দের উচ্ছ্বাস যেন ছড়িয়ে পড়েছে। কোমরের তোয়ালে জড়িয়ে অন্য একটা তোয়ালে দিয়ে মাথা মুছছে জাংকুক। বাথরুম থেকে বের হয়ে চটপট কাজ করছে। বিছানার উপর সাদা রঙের কারুকার্যপূর্ণ পাঞ্জাবি, এক পাশে কালো চামড়ার ঘড়ি, আর এক পাশে লিস্টের কাগজ। প্যান্টটা পরে দ্রুত আয়নার সামনে দাঁড়ালো। ভেজা চুলগুলো ডান হাতে ঝেড়ে বাঁ হাতে ঘড়িটা পরতেই খট করে দরজা খুলে যাওয়ার আওয়াজ হলো। ঘড়িটা পরতেই কি যেন আন্দাজ করে স্থির হলো জাংকুক। অমন সময় মিষ্টি নরম আদরের সুরে রিনিঝিনি কণ্ঠে কেউ বলে উঠল, আমি কি আসবো? ঘড়ি পড়া অবস্থায় জাংকুক চট করে আয়নায় তাকালো। আয়নার প্রতিবিম্ব হওয়া উঁকি দেওয়া ছোট্ট মুখটা দেখে সম্মোহন চোখে হাত নামিয়ে ফেললো। দরজাটা পুরোপুরি খুলে আজ্ঞার অপেক্ষা না করে তে প্রবেশ করে ফেললো। পরনে তারই দেওয়া লাল পেরে সাদা শাড়ি, কানে ঝুলছে লাল পাথরের সোনালি ঝুমকো, কপালে বসেছে গোলাকার টিকলি, দুই হাত ভর্তি চুড়ি পড়েছে। হাঁটার মৃদু মৃদু পদক্ষেপ, চুড়ির শব্দ হচ্ছে। রিনিঝিনির শব্দ তুলে নেভি পাঞ্জাবিটা হাতে তুলল। জাংকুককে দৌড়ে দৌড়ে ড্রেসিং টেবিলের মাঝারি টুলটায় উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, এবার এটা পড়ুন। জাংকুক ওর অবস্থা দেখে মুখ উঁচু করে তাকায়। তার হাইটকে টেক্কা দিতে কমপক্ষে কফুট লম্বা হয়েছে। ওর হাত থেকে পাঞ্জাবিটা ঝোমেরে নিতেই গমগমে সুরে জাংকুক বলল, সামনে থেকে সরো। তে উদ্বিগ্নের দৃষ্টিতে আড়ষ্ট হয়ে বলল, করলামটা কি? আবারও উদ্ঘট আচরণ। জাংকুক পাঞ্জাবিটা পড়তে পড়তে বলল, প্রশ্নটা নিজেকে করো, তুমি কেন এত অদ্ভুত আচরণ করছো? কেন করছো? কি জন্য করছো? আছে জবাব? কাল থেকে জিজ্ঞেস করছি, কি হয়েছে? তুমি আমায় কিছুই বলছো না। এখন যাও সামনে থেকে, কোনো কৈফিয়ত দেবে না। এই দিশে হারা দৃষ্টিতে ঢোক গিলল। একটু আগের ঘটনাটা মনে পড়তেই চিন্তিত হলো সে। তে সব কিছু দেখাশোনা করতেই হঠাৎ পিছন থেকে ডাক দিল, এই তে শোন তো। তে চট করে পিছু ফিরে তাকাতেই দেখলো জিমিন তার কোলে জন্মিনকে নিয়ে দাঁড়িয়ে আছে। তে তড়িঘড়ি করে এগিয়ে যেতেই জিমিন চাপা কণ্ঠে বলল, থাপ্পড় খেতে চাস? তবে কতবার বলবো একটু সাবধানে হাঁটাচলা কর। এখন কি ফরফর করে হাঁটার সময়? পা পিছলে কি সর্বনাশটা করবি? তুই কি গাধা হয়ে যাচ্ছিস? আমি এক্ষুনি ভাইয়ের কাছে যাব। কথাগুলো না বলা পর্যন্ত আমি শান্তি পাবো না। যতক্ষণ পর্যন্ত কথাগুলো পেটে রাখবো আমার তো খাবার হজমই হবে না। তে মুখ কালো করলো। ডানে বাঁয়ে কেউ আছে কিনা সেটা লক্ষ্য করে জিমিনের কাছে এসে বলল, আসতে বলো বুবু, বিয়ে বাড়িতে দৌড়ঝাঁপ তো হবেই, এটা তো স্বাভাবিক। তুমি দয়া করে আজকের মতো ক্ষমা দাও। কথা দিচ্ছি বুবু, এরকম করবো না। এরপর থেকে দেখে সাবধানে হাঁটবো, দরকার পড়লে হাঁটবোই না। তবু ওনাকে বলো না প্লিজ। জিমিন কড়া চোখে তাকালো। তুই আজকের মধ্যেই জানাবি, কথা শুনেছিস? আজকের মধ্যে। তোর যদি কিছু হয় জাংকুক ভাইয়া আমাকে কুটি কুটি করবে। তোর বরকে আমি যথেষ্ট ভয় পাই। ভালোভাবে বলছি তে, ভালোভাবে শুনে রাখ। ভাইয়াকে আজকের ভিতরেই জানাবি। আজকের ভিতরে কিভাবে জানাবে? তে কথাটা বলার জন্য বিশেষ দিন রেখেছে, সেদিনই বলবে। সেদিন মানুষটার জন্মদিন। জিনের কাছ থেকে তথ্যটা নিয়ে কাজে লাগাবে সে। কিন্তু এখন চিন্তার সুতো কেটে চমকে উঠল তে। তার হাত ধরে অনবরত ঝাঁকাচ্ছে জাংকুক। কি হয়েছে তে? কথা বলছো না কেন? সদ্বিদ ফিরে পেয়ে তে নিজেকে সামলালো। জিমিনের কথাটা ভাবতে গিয়ে কখন বেখেয়ালে চলে গেছে ভাবতেই পারেনি সে। আর দেরি করা চলবে না, যা বলার এখনই বলতে হবে। তে সঙ্গে আনা ছোট্ট চিরকুটটা জাংকুকের হাতে গুঁজে দিল। জাংকুক ভুরু কুঁচকে কিছু বলবে, তৎক্ষণাৎ টুল থেকে নেমে পালিয়ে গেল তে। কিছু বলার সুযোগ দিল না সে।
দ্রুত সেখান থেকে পালিয়ে আইরিনের রুমে আসলো। আইরিনের রুমটা খালি, ওকে নিচে নিয়ে যাওয়া হয়েছে। এতটুকু এসে তে বড্ড হাঁপাচ্ছে, বুক ওঠানামা করছে, শরীরটা আগের মতো ঝুঁকি পোহাতে পারে না, সামান্য একটু কাজে হাঁপিয়ে ওঠে। উনি যদি চিরকুটটা খুলে মন দিয়ে পড়ে তাহলে কেমন অবস্থা হবে, দৃশ্যটা কল্পনা করতেই লজ্জায় মিশে যাচ্ছে তে। কেমন অনুভূতি হবে যখন জানবে ওই সুখবর। কি করবেন উনি? আমার মধ্যে ছোট্ট একজন বেড়ে উঠছে, সে ছোট্ট ছোট্ট হাত বানিয়ে বড় হবে। কদিন পর আপনি তাকে ছুঁতে পারবেন। জন সাহেব, আপনি কি খুশি? কিছুক্ষণের ভিতর বিয়েটা শেষ হয়ে যায়। এদিকে জাংকুক নিখোঁজ, কোনোখানেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আইরিনের বিদায় বেলায়ও তাকে খুঁজে পেল না কেউ। হুট করে কোথায় গুম হয়ে গেল সে? কোথায় গেল জাংকুক? মুহূর্তের ভিতর বিচিত্র অবস্থার সৃষ্টি হলো। অদ্ভুত আশঙ্কায় আইরিন অস্থির। তাড়াতাড়ি পরিবেশটা ঠান্ডা করার জন্য সুগা চট করে মিথ্যা সাজিয়ে বলল, জাংকুক কাছেই আছে, ওকে একটা জিনিস আনতে পাঠিয়েছি, তুই টেনশন করিস না তো, গাড়িতে ওঠ, কাল রিসেপশন না, কালকে তো দেখা হচ্ছে। এরপর বিদায় পালা শেষ হলো, কিন্তু জাংকুক এলো না। এদিকে তে জানতেও পারলো না জাংকুক আদৌ চিরকুটটা পড়েছে কিনা।